ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ, এই অধ্যায় থেকে আমরা আজকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব এবং পরবর্তীতে যোগান অথবা চাহিদার পরিবর্তনের ফলে ভারসাম্য দামের কিরূপ প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং চিত্র উপস্থাপন করব। আশা করি ক্লাসটি খুব ভালো লাগবে। আমরা বোর্ডে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক এই দুইটা অপেক্ষক লিখেছি এবং পরবর্তীতে যোগান অপেক্ষক অর্থাৎ চাহিদার পরিবর্তন না হলেও যোগানের কিন্তু পরিবর্তন হয়েছে, যেখানে নতুন একটা অপেক্ষক দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাই তিনটা অপেক্ষক দেওয়া আছে। প্রথম হচ্ছে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক। পরবর্তীতে এই যোগানের পরিবর্তিতে আরেকটা যোগান অপেক্ষক দেওয়া আছে। উদ্দীপকের গতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। আমরা সাধারণত জানি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভারসাম্যের সূত্র, যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। তাহলে সেখানে আমরা লিখতে পারি বা আমরা জানি ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। এই সমীকরণের মাধ্যমে আমরা কি করতে পারবো? ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করি। ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। এই ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই, এই সূত্রের মাধ্যমে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। যেহেতু আমরা উত্তর দিতে যাচ্ছি, তাহলে পরীক্ষার খাতায় যেভাবে লিখবো সেভাবে উত্তর করব। প্রথমে আমাদের লিখতে হবে উদ্দীপক হতে প্রাপ্ত। প্রথমে দেওয়া আছে চাহিদা অপেক্ষক, আমরা লিখবো উদ্দীপক হতে প্রাপ্ত শুধু কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু 60 minus 10p, quantity of S is equal to 30 plus 5p। হ্যাঁ, সাথে সাথে বলবেন এটাকে বলবো 1 নং সমীকরণ আর এটাকে বলবো 2 নং সমীকরণ। আমরা তো জানি এইভাবে নির্ণয় করতে হয়। যেহেতু এখন আমরা সূত্র প্রয়োগ করব, তাহলে আমরা লিখবো আমরা জানি ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। এখানে বা চিহ্ন দিব যেহেতু এখানে সমান রয়েছে। এখানে যেহেতু কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই লিখেছি, তাহলে এদের যে পরিবর্তে মান দেওয়া আছে সেই মানটা এখন তুলে নিব। তাহলে এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 মাইনাস 10p ইজ ইকুয়াল টু 30 প্লাস 5p। বা এখন আমরা জানি যেহেতু পি এর মান নির্ণয় করব, তাহলে পিটা আমরা বাম পাশে রাখবো। তাহলে এখানে আছে -10p, ডান পাশে ছিল +5p, সমানের এই পাশে নিয়ে আসলে -5p ইজ ইকুয়াল টু প্রথমেই ডান পাশেরটা থাকবে 30, এই পাশে যদি চলে যায় -60। এখন -10p আর -5p -15, গুড, -15 ইজ ইকুয়াল টু -30। বা এখন যদি আমরা ফি রাখি তাহলে -30 বাই -15, 15 দুগুণে 30, অতএব ফি ইজ ইকুয়াল টু 2। মাইনাসে মাইনাসে কাটা গেছে উপরে নিচে, ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এখান থেকে ফি এর মান পেয়েছি। তাহলে এটা কি ভারসাম্য সূত্রের সাহায্যে পেয়েছি, তাহলে এটা হচ্ছে ভারসাম্য দাম। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় ভারসাম্য দাম 2 টাকা। এটা লিখে দেবো। যেহেতু পি এর মান আমরা পেয়ে গেছি, ভারসাম্য দাম পেয়ে গেছি, এখন এই ভারসাম্য দাম 1 এবং 2 নং সমীকরণে বসিয়ে দিলে চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা পি এর মান 1 ও 2 নং সমীকরণে বসিয়ে পাই। অতএব পি এর মান 1 ও 2 নং সমীকরণে বসিয়ে পাই। কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল? 60 মাইনাস 10p। তাহলে 60 মাইনাস 10 ইন্টু পি এর মান যেহেতু আমরা 2 পেয়েছি 2, তাহলে 60 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 40। এটার পাশে আমরা একক লিখে দেব, কারণ চাহিদা এবং যোগানকে আমরা এককে প্রকাশ করি। পরবর্তীতে এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল এখানে? 30 প্লাস 5p। তাহলে আমরা লিখব 30 প্লাস 5p ইজ ইকুয়াল টু 30 প্লাস 5 ইন্টু পি এর মান কত আমরা পেয়েছি? 2। তাহলে এখানে লিখবো 30 প্লাস 10, তাহলে কত হলো? 40। এত একক। এখন দেখেন আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ দুইটাই কি বের হয়েছে? 40, অর্থাৎ সমান বের হয়েছে। তাহলে আমাদের যে ভারসাম্য দাম ছিল 2 টাকা, ভারসাম্য দামে ভারসাম্য পরিমাণ হয়েছে। যেহেতু দুইটাই সমান, তাহলে আমরা বলবো ভারসাম্য পরিমাণ। তাহলে এখানে লেখা যায় অতএব নির্ণেয় ভারসাম্য পরিমাণ 40 একক। তাহলে প্রথম প্রশ্নে যেটা বলা হয়েছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে চিত্র উপস্থাপন করো,
তাহলে এখান থেকে আমরা কি ভারসাম্য দাম এবং পরিমাণ পেয়েছি, তাহলে চিত্র অঙ্কন করতে পারবো। আমরা যেহেতু জানি যে মান নির্ণয় করার পর একটা সূচি প্রকাশ করে, তাহলে আমরা এটা সূচিতেও দেখাইতে পারি। তাহলে সহজে খুব সংক্ষেপে দ্রুত করে সূচিতে দেখিয়ে দেব। তাহলে লিখবো সূচির মাধ্যমে প্রকাশ। প্রথমে কি ছিল আমাদের? দাম ছিল, পরবর্তীতে পরিমাণ পেয়েছি। তাহলে প্রথমে লিখবো আমরা দাম, চাহিদার পরিমাণ পরবর্তীতে, আর পেয়েছি যোগানের পরিমাণ। তাহলে আমরা লিখব চাহিদা এবং যোগানের পরিমাণ। দামকে পি দিয়ে প্রকাশ করা হয়, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই। এখন আমরা এটা সূচি তৈরি করে দিব, আমরা বক্স করে দেই। এখন খেয়াল করেন এখানে কি ছিল দেখেন তো, দাম ছিল 2 টাকা, পরিমাণ হচ্ছে 40 একক এবং 40 একক। তাহলে প্রথমে এটা লিখবেন, এবং আমরা জানি যে ভারসাম্য দামটা বের হয় সেই ভারসাম্য দামের পূর্বের একটা দাম এবং পরবর্তী একটা দাম নিতে হয়। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা পূর্বের দাম এখানে কত ধরতে পারি? যেহেতু এখানে 2 টাকা আছে, তাহলে পূর্বের দাম কত হবে? 1, আর পরবর্তী দাম হবে 3 টাকা। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে অঙ্কগুলো করে দিব। তাহলে প্রথমে আমরা লিখবো 2, যেহেতু এটা মাঝ বরাবর, তাহলে 2 দিলাম। ভারসাম্য পরিমাণ কত ছিল? ভারসাম্য দাম ছিল 2, ভারসাম্য পরিমাণ 40 একক, চাহিদাও এবং যোগানো। যখন 1 লিখবো এবং 3 লিখবো, 1-এর সময়, এখন এখানে পি এর মান 1 যদি বসে, এখন কত আসে দেখেন তো। আমি যদি যদি আমি একটু রাফ করে দেখাই, কিউ ইজ ইকুয়াল টু 60 মাইনাস 10 পি। এখন এখানে 60 মাইনাস 10 ইন্টু পি এর মান 1 ইজ ইকুয়াল টু 60 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 50। আবার যদি 3 বসাই তাহলে কত আসে? 60 মাইনাস 10 পি ইজ ইকুয়াল টু 60 মাইনাস 10 ইন্টু পি এর মান 3, 60 মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত আসে? 30। তাহলে 50 আর 30, তাহলে এখানে হলো 50 আর এখানে হলো 30। ক্লিয়ার এখন এতটুকু? আবার যদি যোগানের ক্ষেত্রে আমরা নির্ণয় করি, তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু কত ছিল? 30 প্লাস 5 পি। তাহলে লিখবো 30 প্লাস 5 পি। তাহলে 30 প্লাস 5 ইন্টু পি এর মান কত? 1। 1 দিলে কত হয়? 30 প্লাস 5 ইজ ইকুয়াল টু 35। তাহলে 35। আর যদি 3 ধরা হয় তাহলে কত আসে? 5 ইন্টু পি ইজ ইকুয়াল টু 30 প্লাস 5 ইন্টু 3। তাহলে 30 প্লাস 15, তাহলে কত আসে? 45। তাহলে এখানে 45। তাহলে কি আমরা বুঝতে পারছি? তাহলে আমরা এবার সূচিতে মান বসিয়ে এখানে রাফ করে আমরা রাফের মানটা শুধু তুলে দেব। এখন এই যে সূচি তৈরি করেছে, এই সূচির মাধ্যমে কি করা যায়? চিত্রাঙ্কন করা যায়। তাহলে আমরা লিখি চিত্রের মাধ্যমে প্রকাশ। আমরা জানি একটা লম্ব অক্ষ থাকবে আর একটা ভূমি অক্ষ থাকবে। লম্ব অক্ষে থাকে কি? দাম। তাহলে দাম ফি। ভূমি অক্ষে কি থাকে? চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে লিখবেন চাহিদা ও যোগানের পরিমাণ। এবার খেয়াল করেন আমাদের ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম। তাহলে আমরা লম্ব অক্ষে দাম 1 2 3, এখানে মনে করেন 1 2 3, আর পরিমাণ হচ্ছে 30 35 40 45 50, তাই তো? তাহলে আমরা লিখি, মনে করেন এখানে 30, পরবর্তীতে কত? 40, এখানে মনে করেন 50। তাহলে 40, মাঝখানে আবার হচ্ছে 45, আর এখানে হচ্ছে 50। তাহলে এখন প্রথমে একের জন্য প্রথমে যে কোনো একটা নিব। তাহলে চাহিদা নেই, একের জন্য কত? 50। তাহলে একের জন্য 50। এই সবাই একটু খেয়াল করেন। আবার 2 এর জন্য কত? 40। তাহলে 2 এর জন্য 40, এই যে 2 এর জন্য 40। তারপরে কত দেওয়া আছে? এটা যোগ করি। তারপর 3 এর জন্য 30 আছে এখানে, তাহলে 3 এর জন্য 30, 3 এর জন্য 30। তাহলে এটাও যোগ করি, তাহলে এটাও বর্ধিত করে দিলাম। পরবর্তীতে দেখেন যোগানের পরিমাণ, একের জন্য 35, তাহলে 30 এর মাঝখানে এখানে থাকবে 35। তাহলে একের জন্য কত? 35। তাহলে একের জন্য 35, তাহলে যে এক বরাবর উঠবো, এই যে এখানে বোল্ড করলাম। 2 এর জন্য কত? 40, এই যে 2 এর জন্য 40, তাহলে এখানে, তাহলে এটা যোগ করে দিব। পরবর্তীতে 3 এর জন্য কত? 45, এই যে 45 এখানে 3 এর জন্য, তা 3 বরাবর উঠবো আমরা, এই যে এখানে বোল্ড করে দিব এবং যোগ করে দিব। এটাও বর্ধিত করে দিব, এটাও বর্ধিত করে দিব। এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে চাহিদা। এখন খেয়াল করেন এই বিন্দুটা এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এটাকে ডি বিন্দু নির্দেশ করলাম। আর আর এই যে মাঝখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, ভারসাম্য। তাহলে এটা যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে সেখানে আমরা কি
ভারসাম্য বিন্দু নির্ণয় করেছি। আমাদের উদ্দীপকে কি বলা হয়েছিল যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করে চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এখানে খেয়াল করেন, তাহলে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে গিয়ে প্রথমে কি চাহিদা এবং যোগানের সমীকরণ নিয়েছি, পরবর্তীতে ভারসাম্য অবস্থার সূত্র প্রয়োগ করে ভারসাম্য দাম পেয়েছি এবং এই দামের সাপেক্ষে আমরা ভারসাম্য চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ নির্ণয় করেছি। এই পরিমাণ দিয়ে পরবর্তীতে সূচি তৈরি করেছি। যখন আমরা ভারসাম্য পেয়েছি বলেছিলাম যে ভারসাম্য দামের পূর্বের একটা মান নিব এবং পরবর্তী একটা মান নিব, তাহলে 1 এবং 3 ধরে পরবর্তীতে আমরা যে সূচিতে মান পেয়েছি তার সাপেক্ষে আমরা কি চিত্র অঙ্কন করেছি। এখন চিত্রের ব্যাখ্যাটা দিতে পারবেন? এখন চিত্রের ব্যাখ্যা যে আসবে বিষয়টা এরকম না, কিন্তু হয়তো সূচি থাকতে পারে। এই যে সূচি যদি দেওয়া থাকে তখন বলতে পারে যে ভারসাম্য দাম এবং পরিমাণ চিত্রের মাধ্যমে প্রকাশ করেন, তখন আমাদের চিত্র অঙ্কন করে চিত্রের ব্যাখ্যা দিতে হবে। ক্লিয়ার? এখন আমরা হয়তো পরিমাণ নির্ণয় করছি, তারপর সূচি করছি, এরপরে চিত্র দেখাইছি, এই কারণে চিত্রের ব্যাখ্যা না দিলে হবে 3 মার্কের জন্য। কিন্তু যখন সূচি দেওয়া থাকবে ডাইরেক্ট এবং চিত্র অঙ্কন করবো তখন কিন্তু ব্যাখ্যাটা দিতে হবে। অথবা এইভাবেও বলতে পারে, সূচি না চেয়েও বলতে পারে যে উদ্দীপকে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের সাপেক্ষে কি চিত্রাঙ্কন করেন, তখন খালি চিত্রাঙ্কন করে ব্যাখ্যা দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন যদি আমরা ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটা কিভাবে হবে আমরা শিখে রাখবো, কোনটা আসবে সেটা আমরা উত্তরে প্রয়োগ করব। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, চিত্রের ভূমিকে চাহিদা ও যোগানের পরিমাণ, লম্বকে কি দেওয়া আছে দাম। এই চিত্রের মধ্যে ডি এবং ডি দিয়ে কি প্রকাশ করা হয়েছে, গুড, চাহিদা রেখা, আর এস এবং এস দিয়ে কি প্রকাশ করা হয়েছে, যোগান রেখা। এখন ই বিন্দুতে কি ভারসাম্য। ক্লিয়ার? এখন এতটুকু, এই এতটুকু কথা বলতে পারবেন না? এখন খেয়াল করেন, যখন প্রাথমিক দাম কত ছিল আমরা তো বলেছি ভারসাম্য দামের পূর্বেরটা আগে বলবো আর পরবর্তীটা আগে বলবো, পরে লাস্টে গিয়ে বলবো ভারসাম্য দামের কথা। আমরা প্রথমে ভারসাম্য দামের পূর্বের দামটা নেই। যদি 1 টাকা হয় তাহলে দেখেন, খেয়াল করেন, আমরা এই সূচির মাধ্যমে বলতে পারি যখন দাম 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত 50 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 35 একক। তাহলে এখানে কোনটা বেশি? হ্যাঁ, 50। তাহলে চাহিদার পরিমাণ বেশি, তাহলে চাহিদার পরিমাণ বেশি হলে কি হয়, দাম বৃদ্ধি করে দেয়, তাই না? তাহলে দাম বৃদ্ধি পাবে। তাহলে চিত্র যদি আমরা দেখি, দাম যখন 1 টাকা তখন দেখেন এই যে যোগান এখানে 35 আর চাহিদা হচ্ছে এখানে, তাহলে যোগানের চেয়ে চাহিদার পরিমাণ বেশি। কত বেশি? এ বি পরিমাণ বেশি, তাই না? তাহলে আমরা একটু লিখি, তাহলে আমরা লিখে দিই এখানে চাহিদা এ বি পরিমাণ বেশি। বেশি হলে কি হয়, দাম বাড়বে, তার মানে উপরের দিকে যাবে। আবার এখানে খেয়াল করেন, দাম যখন 3 টাকা তখন দেখেন চাহিদা এখানে, যোগান হচ্ছে এখানে। তাহলে চাহিদা আমি যদি সূচিতে দেখি, দাম 3 টাকায় চাহিদার পরিমাণ 30 একক আর যোগানের পরিমাণ 40 একক, অর্থাৎ যোগানের পরিমাণ বেশি থাকলে আমরা কি জানি, দাম হ্রাস পায়, তাহলে নিচের দিকে আসবে। তাহলে চিত্রে যদি এখন খেয়াল করেন, দেখেন চাহিদা 30 একক, যোগান হচ্ছে 45 একক। কতটুকু পরিমাণ বেশি? যোগান সিডি পরিমাণ বেশি। তাহলে এখান থেকে যদি আমি লিখি যোগান সিডি পরিমাণ বেশি, তাহলে কি হবে, হ্রাস পাবে। এই যে হ্রাস পাবে, আর চাহিদাটা দেখিয়ে দিয়েছিলাম বৃদ্ধি পাবে। এখন খেয়াল করেন, তাহলে হ্রাস যদি পাই কি পরিমাণ হ্রাস পাবে, 3 থেকে নিচে আসবে, ততক্ষণ পর্যন্ত হ্রাস পাবে যতক্ষণ পর্যন্ত চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে না। যেখানে গিয়ে সমান হবে সেখানে থেমে যাবে। তাহলে আমরা দেখতেছি 2 টাকায় চাহিদা এবং যোগান পরস্পর কি সমান। এই চিত্র দেখেন, 2 টাকায় এই যে চাহিদা এক জায়গায় টাচ করছে, যোগান আমাদের এক জায়গায় টাচ করছে। তাহলে এই যে বিন্দুটা ছিল, এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে। যদি কখনো দাম বৃদ্ধি পেতে থাকে ততক্ষণ পর্যন্ত দাম বৃদ্ধি পাবে যতক্ষণ না পর্যন্ত চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। আবার যখন কমতে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত কমবে যতক্ষণ না পর্যন্ত চাহিদা যোগান পরস্পর সমান হয়। তাহলে আমরা জানি যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় তাহলে সেখানে কি ভারসাম্য দাম নির্ধারিত হয় এবং ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা আজকের উদ্দীপকের সমীকরণের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে, সূচি তৈরি করে এবং সেখান থেকে চিত্র ও চিত্রের বিশ্লেষণ শিখলাম। ক্লিয়ার এতটুকু? এখন যদি আমরা চতুর্থ প্রশ্নটা দেখি, গ, চাহিদা স্থির থেকে যোগান পরিবর্তনের ফলে ভারসাম্য দাম ও পরিমাণের উপর কি প্রভাব পড়বে, চিত্র সহ বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে বলা হয়েছে কি, পূর্বের যে চাহিদা আছে সেটা স্থির থাকবে, পরবর্তীতে যোগান সমীকরণ কি হবে, পরিবর্তিত হয়েছে। তাহলে আমাদের পূর্বের যে চাহিদা অপেক্ষক সেটা আমরা ঠিকই রাখবো, কিন্তু যোগান কিন্তু আর পূর্বেরটা রাখবো না। এখন নতুন যে যোগান হবে সেটা নিয়ে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করবো। ক্লিয়ার? তাহলে আমরা পূর্বের মতো
ভারসাম্যর অবস্থায় যে সূত্রটা ছিল সেটা প্রয়োগ করে প্রথমে লিখবো উদ্দীপক হতে প্রাপ্ত। আমরা উদ্দীপকের চাহিদা সমীকরণ পেয়েছিলাম QD = 60 - 10P। QD = 60 - 10P। 1 নং আগের মতোই কোয়ান্টিটি অফ সাপ্লাই কত পেয়েছি? পূর্বে ছিল QS = 30 + 5P, কিন্তু এখন তো পরিবর্তনের যুগ নিব, তাহলে পরিবর্তনের যুগান অপেক্ষক QS প্রাইম = 15 + 5P। প্রাইম = 15 + 5P। 2 নং। এখন সূত্র প্রয়োগ করব। আমরা জানি ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ এস। এখানে প্রাইম আছে, প্রাইম দিব। তাহলে এখন কি লিখবো? 60 - 10P = 15 + 5P। পূর্বের মতোই আমরা ফি এর মানগুলা রেখে দিব। তাহলে বাম পাশে এখন ডান পাশের সংখ্যাগুলো নিয়ে নিব। তাহলে কি আসে এখন দেখেন, -15P এখানে হয় 45। তাহলে আমরা এখন লিখবো কি, P = 45/-15 3। অতএব P = 3। অতএব নির্ণয় ভারসাম্য দাম। ভারসাম্য দাম কত? 3 টাকা। এটা নিয়ে প্রশ্ন আছে কারো? এখন এই ভারসাম্য দামটা আমরা আগের মতোই 1 এবং 2 নং সমীকরণে বসিয়ে দেই। এখানে খেয়াল করিস কিন্তু ভালো করে। এখন এখানে খেয়াল করেন, এই সূচিতে আমরা পূর্বে সূচিতে দাম নিয়েছিলাম 1 2 3, আমরা ভারসাম্য দাম পেয়েছিলাম 2, এখন পেয়েছি 3। তাহলে 2 3 ঠিক আছে, আর পূর্বে শুধু 1 দাম নিলেই হবে। তাহলে আমরা এখানে দাম লিখি 1 2 3। 2 এর পূর্বে পরিমাণ ছিল 40 একক, 40 একক, আর এখন পেয়েছি 30 একক। তাহলে লিখবো 30 একক 30 একক। একের সময় পেয়েছিলাম এটা ছিল 50, আর এটা কত ছিল? 35। তাহলে 35 লিখলাম। এখন খেয়াল করেন, এই যে সূচি পেয়েছি, এই সূচি থেকে এখন আমরা কি করতে পারি? চিত্রাঙ্কন করতে পারি না, যেহেতু আমাদের চিত্রের বিশ্লেষণ চেয়েছে। এখন চিত্রের সাহায্যে প্রকাশ। এখানে 1 2 3 কেন? আমরা পূর্বে ভারসাম্য দাম কত পেয়েছিলাম? 2। 2 এর পূর্বের একটা নিয়েছি, পরবর্তীতে একটা দাম নিয়েছি। এখন ভারসাম্য দাম কত পেয়েছি? 3। আমরা সাধারণত কি করতে চাই? যখন কারোর সাথে পরিবর্তনের ব্যাখ্যা করতে যাব, বর্তমানের সাথে পূর্বের তুলনা করব না। তাহলে পূর্বের দাম ছিল কত? 2, তখন পরিমাণ ছিল 40 একক করে, আর বর্তমানে দাম হচ্ছে 3। 3 এরটা নিয়েছি 30 এবং 30 একক করে। এখন আমরা একেরটাও দেখিয়ে দিয়েছি যে 50 এবং 35 একক। এখন আমরা এই তিনটার পরিমাণ দিয়ে আমরা এখন চিত্রাঙ্কন করব। তাহলে আমরা লিখতে পারি চিত্রের মাধ্যমে প্রকাশ। তাহলে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি লম্ব অক্ষ বরাবর আর কি ভূমি অক্ষ বরাবর। আচ্ছা, দুইটা রেখা টানবো। লম্বকে কি থাকবে? দাম। আর ভূমি অক্ষে কি থাকবে? হ্যাঁ, পরিমাণ। তাহলে আমি শুধু পরিমাণ লিখলাম এখানে। এখানে হবে চাহিদা এবং যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড অ্যান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই। এবার খেয়াল করেন, 1 2 3 দাম। তাহলে লিখবো 1 2 3 1 2 3। পরিমাণ কত ছিল? দেখেন 30 40 35 50। তাহলে আমি লিখি প্রথমে এখানে মনে ধরেন 30 ধরলাম, 30, পরবর্তীতে কত? 35, পরে কত? 40, পরে কত? 50। একটু দূরে যাবে যেহেতু 45 মাঝখানে আছে। ক্লিয়ার এখন এতটুকু? এটা আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি, আপনারা নির্দিষ্ট করে মান নেবেন। এখন খেয়াল করেন, প্রথমে 1 এর জন্য কত? 1 এর জন্য 50। আচ্ছা লেখেন 1 এর জন্য 50, 1 এর জন্য 50। 2 এর জন্য কত? 40, 2 এর জন্য 40, 2 এর জন্য 40। 3 এর জন্য কত? 30। আমরা প্রথম চাহিদার পরিমাণ নিচ্ছি, তাহলে এখন এগুলো যোগ করি, যোগ করলাম। তাহলে চাহিদা রেখা পেয়েছি, চাহিদা রেখা পেয়েছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এবার আসেন যোগানে চলে যায়। 1 এর জন্য কত? 35, 1 এর জন্য 35, এই যে পেলাম। 2 এর জন্য কত? 40, 2 এর জন্য 40 দেওয়া আছে, তাহলে যোগ করে দিলাম। 3 এর জন্য কত? 30, তাহলে 3 এর জন্য 30, এই যে এখান থেকে যদি উঠি এখানে থাকবে। এটা যদি করি তাহলে এটা এদিকে যাচ্ছে। এখন এখানে খেয়াল করেন আমরা কি পেয়েছি? এটা যোগান রেখা পেয়েছি, তাহলে যোগান রেখা লিখলাম। এখন পরবর্তীতে দেখেন, যখন আবার 1 দাম, তখন যোগানের পরিমাণ 35, তাহলে আমরা এখানে 35 দিয়েছি। পরবর্তীতে দেখেন দাম যখন 2, তখন হচ্ছে 40, তাহলে 2 টাকা আমরা 40 দেওয়া আছে। কিন্তু দাম যখন 3, তখন পরিমাণ কত যোগানের? 30 একক। তাহলে 3 এর সময় 30 একক দিয়েছি। এখন এখানে আর কিছু করা যায়? এখন এটা যদি যোগ করি, যেহেতু কিছু করা যায় না, তাহলে এটা শুধু যোগ হয়েছে চাহিদা এবং যোগান। দেখেন তাহলে আমাদের এই যে এই রেখাটায় টাচ করছে 3 টাকা দামে, চাহিদাও এখানে টাচ করছে, যোগানও এখানে টাচ করছে। তাহলে এখানে এই বরাবর একটা রেখা অঙ্কন করা যায়, যেটা হচ্ছে এস প্রাইম,
অর্থাৎ যোগান রেখা পূর্বের এটা ছিল আর বর্তমানে এখন কি হয়েছে, এখানে চলে আসছে। অর্থাৎ দাম যখন আপনার ভারসাম্য পরিমাণ ছিল 2 টাকা, পূর্বের যেটা ছিল তখন চাহিদা এবং যোগানের পরিমাণ ছিল 40 একক। আবার যখন পরবর্তীতে দাম 2 থেকে 3 টাকা হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তখন দেখেন চাহিদা এবং যোগানের পরিমাণ এখানে অর্থাৎ 30 একক। তাহলে আমরা বলতে পারি দাম যখন 2 টাকা তখন 40 একক চাহিদা ও যোগানের পরিমাণ, পরবর্তীতে যখন 3 টাকা তখন চাহিদা এবং যোগানের পরিমাণ 30 একক। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা এবং যোগানের পরিমাণ কি কমে গেছে। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমাদের উদ্দীপকে কি লেখা ছিল? তাহলে এখানে খেয়াল করেন, উদ্দীপকে ছিল চাহিদা স্থির থেকে যোগান পরিবর্তনের ফলে ভারসাম্য দাম ও পরিমাণের উপর কি প্রভাব পড়বে চিত্র সহ বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে মান নির্ণয় করে যে চিত্র পেয়েছি সেখানে বলতে পারি যে দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ পূর্বের ভারসাম্য দাম ছিল 2 টাকা, এখন হয়েছে 3 টাকা। এই যে দামের পরিবর্তনের ফলে পূর্বের পরিমাণ ছিল 40 একক, এখন হচ্ছে 30 একক। অর্থাৎ দাম বৃদ্ধির সাথে চাহিদা এবং যোগানের পরিমাণ হ্রাস পেয়েছে, যেটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।